15% কমিয়ে বাংলাদেশি পণ্যে 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি, কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। জানাবো জুলাই নিয়ে নতুন বিতর্ক তুললেন নাহিদ ইসলাম। আরো জানাবো পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাদে ধস, 30 বসত ঘর বিলীন। এবং সর্বশেষ জানাবো নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলের ছাদ ধসে 10 শ্রমিক আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15% কমিয়ে বাংলাদেশি পণ্যে 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি, কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির স্থানীয় সময় শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থাটি জানিয়েছে, শুল্ক আরোপ নিয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস। বাংলাদেশি পণ্য শুল্ক 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে। আফগানিস্তান, আঙ্গোলা, বস্তনিয়া, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, কোতো দি আইভোরি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, ইকুয়েডর ও ঘিনিয়ায় পণ্যের ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয়েছে 15%। অন্যদিকে আলজেরিয়ার পণ্য 30%, কানাডার উপর 35%, ভারতের উপর 25% ও দক্ষিণ কোরিয়ার উপর 15% শুল্ক আরোপ করা হয়েছে। ইউভুক্ত দেশগুলোর জন্য শুল্ক 0% করা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের উপর 19%, ব্রাজিলের পণ্যের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিন রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের উপর কত পারস্পরিক শুল্ক আরোপ করেছেন তার একটি তালিকা তুলে ধরেন। প্রদর্শিত তালিকায় কোন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করে সে তথ্যও ছিল। তালিকার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যের উপর বাংলাদেশের আরোপকৃত শুল্কের হার 74%। এর জন্য বাংলাদেশের উপর আরোপ করা হয় পাল্টা 37% শুল্ক। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। গত 9 জুলাই যুক্তরাষ্ট্রে 3 মাসের সময়সীমা শেষ হয়। এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। যদিও 9 জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য 31 জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়, যে তালিকায় বাংলাদেশও ছিল। শুল্ক কমানো নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফর রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা 3 দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার ও বুধবারের পর বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এতে আরও রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে 17 পয়েন্ট কমিয়ে 20% নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। প্রফেসর ইউনূস বলেন, ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছে। তারা যে চুক্তিটি অর্জন করেছে তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে। তিনি আরো বলেন, এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরো বৃহত্তর সুযোগ, দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির দরজা উন্মোচন করে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতির ধীরতা ও আরো শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ। জুলাই নিয়ে নতুন বিতর্ক তুললেন নাহিদ ইসলাম। 5 আগস্টের পর জাতীয় সরকারের প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়নি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক স্ট্যাটাসে দাবি করেন তিনি। পোস্টে তিনি মির্জা ফখরুলের সাম্প্রতিক এক সাক্ষাৎকার প্রসঙ্গ তুলে ধরে লিখেন, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে প্রস্তাবনা পেয়েছে।
গিয়েছিল, এই বক্তব্যটি সঠিক নয়। 5ই আগস্ট রাতে প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিং এর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। তিনি আরও লিখেন, 7ই আগস্ট ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিং এ প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয়। একই পোস্টে তিনি দাবি করেন, অভ্যুত্থানের সময় পরিচয় না দিলেও 5ই আগস্টের পর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম নিজেকে সমন্বয় বলে পরিচয় দিয়েছেন। তিনি লিখেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে। অভ্যুত্থানের শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করছেন এই অভ্যুত্থান ঢাবির শিবিরই নেতৃত্ব দিছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানের শিবিরের ভূমিকাকে অস্বীকার করে নাই, কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। তিনি আরো লিখেন, 2 আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়রার একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্য কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনে এক দফা ঘোষণা করে আর আমাদের সঙ্গে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতের বিভিন্ন লেখার এ বিষয়ে বলা হয়েছে, আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে। আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা 11 হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে। আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে। 5ই আগস্ট থেকে আমরা অবস্থান ব্যক্ত করে গিয়েছি। নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সাদিক কায়েম। গতকাল গণমাধ্যমকে সাদিক কায়েম বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে। জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে একটি সাধারণ লক্ষ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছিল। যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় সে সময় সরকার গঠন এবং পরবর্তী সময়ে আমি কখনো সমন্বয়ক পরিচয়ে কোথাও গিয়ে কিছু দখল বা আত্মসাৎ করেছি এমন একটি সিঙ্গেল ডকুমেন্টে কেউ দেখাতে পারবে না। পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাদে ধস 30 বসতঘর বিলীন। তীব্র স্রোতের কারণে আবারও পদ্মা নদীতে ধসে পড়েছে শরীয়তপুর জাজিরা এলাকার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাপাতের প্রায় 110 মিটার। শুক্রবার সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় এই ভাঙন দেখা দেয়। এতে অন্তত 30টি বসতঘর নদীতে বিলীন হয়ে যায়। এদিকে ভাঙন আতঙ্কে বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। তবে প্রবল স্রোত ও বৃষ্টির কারণে ডাম্পিং এর কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তারা। স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, একদিনের ভাঙনে জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝির ঘাট এলাকার রিঙ্কু মাতবর, তাজুল মাতবর, রানা মাতবর, ইমরান মাতবরের বসতঘর নদীর গর্ভে চলে গেছে। এছাড়া নদীর পাড়ে ভাঙন আতঙ্কে অনেকেই সরিয়ে নিয়েছেন বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, 2010-11 অর্থ বছরে পদ্মা সেতু থেকে জাজিরা মাঝির ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। বাঁধটি তৈরি করতে ব্যয় হয় 110 কোটি টাকা। কয়েক দফায় ভাঙনে এখন পর্যন্ত পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশে প্রায় 750 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। তবে ভাঙন ঠেকাতে প্রায় 1,20,000 জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। তবে স্রোত বাড়ার নদী ভাঙন ঠেকাতে হিমশিম খাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ভুক্তভোগী মনোয়ার হোসেন বলেন, ভোর রাতে বিকট শব্দ শুনে নদীর পাড়ে এসে দেখি নদী ভাঙন শুরু হয়েছে। দেখতে না দেখতে চোখের সামনে আমার 2টি বসতঘর নদীর গর্ভে চলে যায়। যদি কোনোভাবে ভাঙন ঠেকানো না যায় তাহলে বাকি সবকিছুই চলে যায়। আমরা এই এলাকায় টেকসই বেড়িবাঁধ চাই। আরেক ভুক্তভোগী শাহিন মাতবর বলেন, নদী ভাঙনে আমার একটি বসতঘর ও কাচারি ঘর নদীতে চলে গেছে। এখন কোথায় থাকবো বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা চাই। স্থানীয় আব্দুল কাদের মোল্লা বলেন, খবর শুনে আমি পদ্মার পাড়ে যাই, গিয়ে দেখি মুহূর্তের মধ্যে 2টি বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন, ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং শুরু করেছে। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে আগামী বর্ষার আগে বাঁধের কাজ শুরু হবে। নজরুল বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন হলের ছাদ ধসে 10 শ্রমিক আহত।
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 10 শ্রমিক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ নির্মাণাধীন ভবনের একটি অংশ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাদের উদ্ধার করে। নতুন ছাত্র হলে দুর্বল খুঁটি ও বৃষ্টির মধ্যে বেলকনির ছাদ ঢালাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের রড এবং রড বাঁধার জন্য ব্যবহার করা হচ্ছিল সাধারণ পাটের দড়ি। শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম বলতে হেলমেট কিংবা সুরক্ষামূলক পোশাক কিছুই ছিল না। এই বিল্ডিং এ কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমি প্রায় 10 বছর যাবৎ এ ধরনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু কখনো বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে দেখিনি। কাজটি অত্যন্ত নিম্নমানের। ইঞ্জিনিয়ার স্যার কি ভেবে বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে বলেছে আমার জানা নেই। ভবনটির দায়িত্বরত প্রকৌশলী মোহাম্মদ রাহাত হাসান দিদার বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসে যাওয়ার ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানকে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।